দেখুন, সব থেকে দিদি পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়ের মানুষের সঙ্গে চালবাজি করেছে, চালাকি করেছে। কেন্দ্রীয় সরকার জুন মাসে বলেছিল যে 6 মাসের মধ্যে ওয়াক অফ প্রপার্টি ডিজিটালি রেজিস্টার করতে হবে। বোঝার চেষ্টা করুন, নথিভুক্ত করতে হবে ডিজিটালি। জুন মাসে বলেছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বললো? আমি থাকতে ওয়াক অফ হতে দেব না। এই ওয়াক অফের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার না হাইকোর্ট গেছে না সুপ্রিম কোর্ট গেছে। চোরদের জন্য যেতে পারছে, লুটেরাদের জন্য, ধর্ষকদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরজা খোলা দিদির কাছে। ওয়াক অফ সম্পত্তি বাঁচানোর জন্য যেতে পারেনি। এক। 2 নম্বর কি বললো? আমি ওয়াক অফ যতক্ষণ আছি ওয়াক অফ সম্পত্তি এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই, আপনারা চিন্তা করবেন না। পশ্চিমবঙ্গের বিধানসভায় কিন্তু কোনো প্রস্তাব পাশ হলো না সেই অর্থে, সেই লক্ষ্যে। 2। হঠাৎ করে 27শে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলায় জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে নির্দেশ যাচ্ছে 6 ডিসেম্বরের মধ্যে সমস্ত ওয়াক অফ সম্পত্তি ডিজিটালি রেজিস্টার করতে হবে, যেটা অসম্ভব। মানে প্রথম দিন থেকে আমরা বলছি অসম্ভব। পশ্চিমবঙ্গে 1,48,253টা ওয়াক অফ সম্পত্তি আছে 2006-7 সালের সাচার কমিটির রিপোর্ট মোতাবেক। কোনোদিন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সময়কে দীর্ঘায়িত করো বা এত তাড়াতাড়ি হবে না, আমরা এটার প্রতিবাদ করছি, তার জন্য আমরা বিধানসভায় আমরা প্রস্তাব পাশ করেছি, তার জন্য আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি। কোনোদিন শুনেছেন? না। এইবার যখন 6 ডিসেম্বর এসে গেছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী কি আরেকটা চালাকি করছে জানেন? বাংলার মুখ্যমন্ত্রী আরেকটা চালাকি করছে। সেটা কি? ওয়াক অফ সম্পত্তি দেখভাল করে কারা? মতুয়াল্লিরা। সমাজ থেকে মতুয়াল্লি ঠিক করে দেওয়া হয়। এখন বাংলার মুখ্যমন্ত্রী মতুয়াল্লিদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আমি তো মতুয়াল্লিদের বলে দিয়েছিলাম এটা মতুয়াল্লিদের কাজ না প্রশাসনের কাজ। তার জন্য আপনি দেখতে পাচ্ছেন সব থেকে বেশি ওয়াক অফ সম্পত্তি বাংলায় হওয়া সত্ত্বেও রেজিস্ট্রেশন হয়েছে মাত্র কয়েক শতাংশ। 1%। এর থেকে প্রমাণ হয়ে যায় আমাদের বক্তব্য সঠিক ছিল, সেদিনও ছিল, আজও সঠিক। 2 নম্বর কথা, আগামী দিনে যদি ওয়াক অফ সম্পত্তিগুলোর লাইসেন্স বন্ধ হয়ে যায়, মানে তাহলে কোথায় যাবে? বাংলার মুখ্যমন্ত্রী আরেকটা চালাকি করছে পশ্চিমবঙ্গের মুসলমানদের সঙ্গে। জেনে রাখুন এটা। মুসলমানদের সম্পত্তি, মাদ্রাসা বলুন, ঈদগাহ বলুন, কবরস্থান বলুন, খতিয়ান 1 তাতে তারা রেজিস্ট্রেশন করছে। খতিয়ান 1-এ রেজিস্ট্রেশন করা মানে সেই সম্পত্তিটা ভেস্টেড ল্যান্ড হয়ে যায়, গভর্নমেন্ট ল্যান্ড হয়ে যায়। অর্থাৎ সমাজের সম্পত্তি পশ্চিমবঙ্গ সরকার খতিয়ান 1-এ নথিভুক্ত করে সেটাকে সরকারি সম্পত্তিতে ট্রান্সফার করছে। অর্থাৎ পরে পশ্চিমবঙ্গ সরকারের ইচ্ছা অনুযায়ী ওয়াক অফ সম্পত্তি কি হবে না হবে তা স্থির হবে। কত বড় অন্যায় করেছে একের পর এক দেখুন। আমি তার জন্য কিরণ রিজিজুকে চিঠি দিয়েছি, আমি ভারতবর্ষের রাষ্ট্রপতিকে চিঠি করেছি, আমি রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে দেখা করে বলেছি, যেভাবেই হোক আমার দাবি একটাই, শেষ ওয়াক অফ সম্পত্তি বাংলায় যতক্ষণ না রেজিস্ট্রেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সময়কে দীর্ঘায়িত করা দরকার। পশ্চিমবঙ্গ সরকার উচিত তার জন্য সুপ্রিম কোর্ট যাওয়া, কারণ সুপ্রিম কোর্টে একটা নির্দেশ দেওয়া আছে। কেন্দ্র সরকারের কাছে দাবি করা, শেষ ওয়াক অফ সম্পত্তি রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত যেন সময়সীমা বাড়ানো হয়। কারণ এই ওয়াক অফ সম্পত্তির সঙ্গে বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ধর্মীয় এবং সাংস্কৃতিক সম্পর্ক জড়িত। এটা শতাব্দী প্রাচীন এই সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতির অঙ্গ। এটাকে কেড়ে নেওয়া বা এটা যদি আইনি অধিকারকে সুপ্রতিষ্ঠিত করা না যায়, তাহলে আমি মনে করি সংখ্যালঘু মানুষকে পিছন থেকে ছুরি মারা হয়, যেটা বাংলার মুখ্যমন্ত্রী করছেন। এটা দেখে তো খারাপ লাগবে বলুন। কলকাতার বাংলার খেলার মাঠের এই চেহারা, এটা নিশ্চয়ই আমাদের কাছে কাম্য নয়। কেন তারা টপ নিয়ে চলে গেছে, কেন তারা চেয়ার নিয়ে চলে যাচ্ছে, এগুলো ক্ষোভের বহিঃপ্রকাশ, জানেন তো। এগুলো আমরা এইভাবে যদি দেখি যে তারা চলে গেল কেন, কিন্তু তা না, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা মেসিকে দেখতে এলো, দীর্ঘদিন প্রতীক্ষা করেছে, তারা দিনের পর দিন প্রতীক্ষা করেছে, টিকিট পেতে লাইন দিয়েছে, পয়সা খরচ করে কত দূর দূর থেকে তারা এসছে।
এবার যাকে দেখতে এসছে তাকে যদি দেখতে না পাই, এবং দেখতে না পাওয়ার জন্য যদি সেখানে দায়ী হয় সংগঠকেরা, তৃণমূলের নেতারা, তাহলে ক্ষোভটা তো আছড়ে পড়বে তাদের বিরুদ্ধে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এটা। এই যে টেবিল নিয়ে চলে যাচ্ছে, ফুলের টব নিয়ে চলে যাচ্ছে, যা যা করেছে, আমি মনে করি এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা কোনো পূর্ব পরিকল্পিত ব্যাপার নয়। কেউ পরিকল্পনা করে এসেছিল এটা করবে, তার জন্য কেউ আসেনি। মেসিকে দেখতে এসেছিল, ফুটবলের একটু আগে বললাম তো, ফুটবলের জগতের দেবদূতকে দেখতে এসেছিল, তাকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছে, তার বহিঃপ্রকাশ ঘটেছে এইভাবে। যদি সামনে নবান্ন থাকতো, আজকে তো নবান্নতে হয়তো ঢুকে যেত তারা। পশ্চিমবঙ্গের তৃণমূল দিদি বলে খেলা হবে, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে এইভাবেই খেলা হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়। দিদির খেলার এটাই হচ্ছে নিয়ম। এই খেলার নিয়ম কি? প্রতিশ্রুতি দাও, লোকের সমর্থন আদায় করো, এবং লোকের আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে খেলো, এবং তাদেরকে বঞ্চিত করো। যে খেলা আজকে যুব ভারতীর প্রাঙ্গণে হয়েছে, সেই খেলায় খেলতে অভ্যস্ত বাংলার দিদি। এবার সেই খেলাতেই বাংলার দিদি আগামী দিনে এই মেসি যেমন কাটছাট করে যুব ভারতী প্রোগ্রাম চলে যেতে হলো, বাংলার পিসিকেও মেসির মতনই চলে যেতে হবে এই খেলা খেলতে গিয়ে। কীর্তন এমনি মমতা ব্যানার্জি মিথ্যাশ্রীতে নাম্বার পাবেনি, মিথ্যাশ্রী প্রতিযোগিতা মমতা ব্যানার্জি ফার্স্ট হবে, এটা আরেকটা ঢপের কীর্তন করে দিল সেখানটায়। তিনি গাড়ি ঘুরিয়ে পালাচ্ছিলেন কেন? তা তো যাওয়া উচিত ছিল। পিসির দেশে মেসি এসছে, আর সেখানে মেসি যদি আক্রান্ত, পিসি তো যাওয়া উচিত ছিল। পিসি গাড়ি ঘুরিয়ে পালাচ্ছিলেন কেন? আপনার রাজ্যে আপনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আপনাকে যদি গাড়ি ঘুরিয়ে পালাতে হয়, তাহলে দর্শকদের কি হয়েছিল আপনি বলুন এবার। সেই সমস্ত দর্শকের শুধু টিকিট ফেরত নয়, টিকিট ফেরতের পাশাপাশি তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং এই সংগঠক এবং কারা তাকে ঘিরে রেখেছিল, কিসের জন্য এই ঘটনা ঘটলো, এর পিছনে কাটমানি কি আছে, দূরভিসন্ধি কি আছে, মাল খাওয়া খেয়ে কি আছে, কত টাকার টিকিট বিক্রি হয়েছিল, কোথায় বিক্রি হয়েছিল, সে টিকিট বিক্রিতে জাল জুচির কি হয়েছিল, সবকিছু তদন্ত হওয়া দরকার, সবকিছু তদন্ত হওয়া দরকার।